নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প লোকবালা ও কনকলতা। তাহলে শুরু করি। গল্প লোকবালা ও কনকলতা। 6টি রিকশা দেখে রিকশা থেকে লোকজন নামতে দেখে লোকবালা তার প্রাতঃকালীন আহার কাঁসারি থেকে পান্তা ভাত লঙ্কা কামড়ে নুন দিয়ে খেতে খেতে সাত তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলো। কনকলতা গাড়ি থেকে নেমে তার নিজের জমিতে ঢুকতে ঢুকতে তাকিয়ে বললেন, এই যে লোকবালা, ভালো আছো? লোকবালা চোখ টান করে বলল, গরিবের আবার ভালো আর মন্দ। দীর্ঘশ্বাস ছাড়ল। কনকলতা একজন রাজ আর একজন যোগানদার নিয়ে এসেছে। এই জবাব শুনে এগিয়ে গেল তাদের নিয়ে। কিছুদিন আগে এই জমিটা সে কিনেছে। এই লোকবালার জমির সঙ্গেই অর্ধেক অর্ধেক ভাগ। লোকবালার দেওর পরাণ মণ্ডল তার অংশটা বেচে দিয়ে আরও একটু পিছনে, যেখানে তার একটা বাঁশ ঝোপ আছে, সেখানে ঘর তুলে নিয়েছে। ভালো ঘর, পাকা ঘর। লোকবালা বিধবা। পরাণ আর দয়ান দুই ভাই ছিল। দয়ান মরে যেতে দয়ানের বউ লোকবালা তার অংশীদার হয়েছে। ঘর আলাদা হলেও এতদিন জমিতে কোনো ভাগ ছিল না। যা ফসল ফলারির গাছ আছে দুই শরিকি সমানে ভোগ করত। ডোবার জলে দুই শরিকি কাপড় কাচত, বাসন মাজত, গামছা দিয়ে মাছ ছেঁকে তুলতে তুলতে চুলোচুলি ঝগড়া করত। এখন পরাণ নিজের ভাঙা ঘর এবং ডোবার অর্ধেক সব লোকবালার সঙ্গে ভাগ করে জমিটা বেচে দেয়াতে লোকবালার মুখ রাগের ভারে থমথমে। ছলছুতো করে সে কেবলই ঝগড়া পাকাতে চায়। জায়গাটা বড় রাস্তা থেকে বেশ দূরে। চারদিকে ধান ক্ষেত আর হোগলা বন, আর 8-10 ঘর কৃষক পরিবার। জমির খোঁজটা তার এক ছাত্রীর বাবা দিয়েছিলেন তাকে। কনকলতা খুব কষ্ট করে পড়াশুনো করেছে, বড় হয়েছে। তার বাবা পূর্ব বাংলার উদ্বাস্তু। যখন তারা মাদারীপুর থেকে পালিয়ে আসছিল, মা পথেই মারা যান। কোলের ভাইটিও মায়ের সঙ্গে মায়ের পথেই গেছে। বাবা তাদের দুই বোনকে নিয়ে কোনো মতে চলে এসেছে নেপালে। তার লম্বা ইতিহাস বলে লাভ নেই। তখন কনকলতার বয়স ছিল 14। ফরিদপুর গার্লস হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্রী। ভালো ছাত্রী, মেধাবী ছাত্রী। ফার্স্ট ছাড়া সেকেন্ড হতো না। বাবা ছিলেন ছেলেদের স্কুলের মাস্টার। এই পতন তাদের পক্ষে কত দুরপনেও দুঃখ তার হিসেব নেই। কিন্তু নিশ্চেষ্ট থেকে মরে যায়নি তারা, বেঁচে উঠেছে। 14 বছরের কনকলতা এখন 32 বছরের হয়ে অর্থনীতিতে অনার্স নিয়ে বিএ পাশ করে 10 বছর যাবৎ সওদাগরি অফিসের কেরানি। নিজে বিয়ে করেনি, কিন্তু 4 বছরের ছোট বোন কমললতাকে বিয়ে দিয়েছে। কমললতা ভালো আছে, 2টি বাচ্চার মাও হয়েছে। কনকলতাও ভালো আছে, তার বাবাকে নিয়ে এবং চাকরি নিয়ে। প্রথম এসেই যে আত্মীয়টির বাড়িতে উঠেছিল, যিনি তার বাড়ির চিলকুঠির ঘরখানা অল্প ভাড়ায় ভাড়া দিয়ে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছিলেন, এখনও তারা সেই ঘরখানাতেই আছে। তবে আত্মীয়টি মারা যাবার পরে তাঁর পুত্রকন্যারা কেউ কলকাতা না আসার দরুন এবং বিধবা হবার পর তার স্ত্রীও পুত্রকন্যার কাছে চলে যাওয়ায় বাড়িটাকে রক্ষণাবেক্ষণের কাজ হিসেবে ছাদটা ব্যবহার করতে দিয়ে খুব সুবিধা করে দিয়ে গেছেন। আগে ওই ছাদ তাদের ব্যবহার করতে দেয়া হতো না। অবশ্য অল্প ভাড়ায় ভাড়া দিয়ে আত্মীয়টি ঠকেনি, কেননা তার ফেল করা পুত্রকে বাবা বিনা পয়সায় পড়িয়ে পাশ করিয়ে সেটা পুষিয়ে দিয়েছেন। কলকাতা শহরে একজন শিক্ষক রাখতে যে সম্মানমূল্য দিতে হয়, সেই তুলনায় ঘরের ভাড়া বেশ বেশিই ছিল। যাই হোক, মাদারীপুর কনকলতার বাড়িটা খুব সুন্দর ছিল। আইডল নদীর কাছে আম, জাম, কাঁঠাল,
কলার বাগান ঘেরা বাড়িখানা ছবির মতো দেখাতো। কনকলতা এখনও সে বাড়ি ভুলতে পারেনি। এখনও সেই বাড়িই তার স্বপ্ন। ছোট বয়স থেকে সে ভেবে এসেছে, যদি সে কোনো দিন বড় হয়, টাকা জমাতে পারে, প্রথম সুযোগেই একটা জমি কিনবে। তারপর ঠিক মাদারীপুরের মতো একটা বাড়ি বানাবে। এই জমি কেনা তারই ভূমিকা। 10 বছর সে শুধু আপিসের চাকরিই করেনি, বাড়ি বাড়ি ঘুরে প্রচুর টিউশনি করেছে। প্রথম থেকেই তার টিউশনির অভ্যাস। ভালো পড়ায়, ভালো বোঝায়। তার হাতের কোনো ছাত্রছাত্রী কোনো দিন ফেল করে না। অভিভাবকের পক্ষে আর কি চাই? তাই টিউশনির অভাবও কোনো দিন হয়নি। বাবাও টিউশনি করেই 2 কন্যা নিয়ে মহা সংকটের দিনগুলো পার করে দিনের দেখা পেয়েছিলেন। এখন অবস্থা ফিরেছে। ধাপে ধাপে উঠে উঠে চাকরিতে খুব উন্নতি হয়েছে কনকলতার। মাইনে বেশ ভালো। দুঃখে দৈন্যে শোকে ভগ্নস্বাস্থ্য বাবাকে এখন আর কাজ করতে দিতে চায় না। তবু বাবা বসে থাকেন না। কিছু না কিছু করে টুকটাক নিজের হাত খরচটা চালিয়ে নিতে পারেন। বাড়ির এই এঁদো ঘরটা এখন ছেড়ে দিয়ে তারা অন্য একটা ভদ্রবাড়িতে যেতে পারত। অ্যাসবেস্টাসের গরমে গ্রীষ্মকালে যখন ছটফট করে, তখন যে এ কথাটা খুব বিশেষভাবেই ভাবে না তা নয়, কিন্তু তারপর নানাটা ভেবে আবার থেমে যায়। রাত্রিবেলা বাবাকে তালপাতার পাখা দিয়ে বাতাস করতে করতে বলে, এ দুঃখ আর আমাদের বেশি দিন থাকবে না বাবা। আমি জমির খোঁজ করছি। একটু ভিতরের দিকে গ্রাম ঘেঁষে গেলে সস্তাও পাবো, নিরিবিলিও পাবো। বাবা অবাক হয়ে বলেন, জমি কিনবি কি রে? এ কি তোর মাদারীপুর? এ হলো কলকাতা। এখানে জমি ছোঁবো আমরা? পাগল নাকি? বরং আয়, ওদের এই চিলে কোঠাটা ছেড়ে একটা ভালো ঘরে যাই। কনকলতা বলে, জমি বিষয়ে তুমি যা বললে, বাড়ি বিষয়ে ওই একই কথা। বাড়ি পাবো কোথায়? এ পাড়াটা ভালো, শহরের কাছে। ছোটবেলা থেকে আছি, সবাই চেনে, টিউশনি পাই, কত সুবিধে। এখন কোথায় গিয়ে বাড়ি খুঁজবো বলো? বাবা বলেন, তা ঠিক। সেই কনকলতাই অবিশ্রান্ত খোঁজে থেকে থেকে শেষে সত্যিই ভীষণ সস্তায় এইখানে এই জমিটা পেয়েছে। তখনও পর্যন্ত শহর দৈর্ঘ্যে প্রস্থে এতটা প্রসারিত হয়নি। যোধপুর পার্ক পর্যন্ত ছিল এদিকের দক্ষিণ প্রান্ত। যাদবপুরের ওদিকটা অবশ্য রিফিউজিদের রাজত্ব, এদিকটায়ও ততটা আসেনি। এদিকটায় বেশি ভাঙামাটির প্রান্তর ছিল না, ছিল দিগন্তব্যাপী ধানক্ষেত আর ধান ক্ষেতের মালিকেরা। আর আরও ভিতরের হোগলা বনগুলো ছিল মুসলমানদের এলাকা। সেখানে গেলে আরও সস্তায় এর চেয়ে আরও বেশি জমি পেত, এর চেয়ে কম দামে। কিন্তু মুসলমানের জমিতে ভাগ থাকে অনেক। লোকেরা বলে ওদের মুরগিরও অংশ থাকে সেখানে। ভয়ে ভয়ে কেনেনি। গোলমাল বেরুলে তখন সামলাবে কে? মানুষ তো সে একা, তার বাবারও তো জমি বাড়ি বাই নেই। তিনি বলেন, যা গেছে আর তা ফিরে পাবো না। ও সব থাক, বরং পারলে একটা ভালো ঘরই ভাড়া নেওয়া যাক। এখানে জমি আছে 6 কাঠা, ডোবা আছে 4 কাঠা। সর্বশান্ত হয়ে এ জমিটা কিনে আনন্দে আত্মহারা বোধ করে কনকলতা। এই মাটিতে তার গড়াগড়ি দিতে ইচ্ছে করে। প্রতিবেশী কৃষক পরিবারগুলোকে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ বলে মনে হয়। তার বাবাও ভীষণ খুশি, কিন্তু মেয়েকে কিছুই সাহায্য করতে পারেন না। স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে, বাড়ির মধ্যে শুয়ে বসে দিন কাটে। কনকলতা সারা সপ্তাহ চাকরি করে বেশি আসতে পারে না এখানে, তবু রোববারের সকালে সে আসেই। ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করায়, বাগানের ছক কাটে, ডোবার জলে কিছু মাছ ছাড়বার পরিকল্পনা করে আর বাড়ির প্ল্যান করে। কিন্তু বাদ সাধে লোকবালা। সে সব সময় এই জমি দিয়েই তার নিজের ডোবায় যাবে। প্রয়োজন মতো এই জমি থেকেই কনকলতার লাগানো লাউ কুমড়োর ডগা কেটে নিয়ে যাবে, সজনে গাছ থেকে সজনে পারবে আঁকশি দিয়ে। নিজের কুল গাছ আছে,
তবু এই জমির কুল গাছ থেকে ঝাড়িয়ে নেবে সব কুল। বারণ করলে শোনে না, গালাগাল দেয়। কনকলতা শেষে একদিন ট্যাক্সি করে বাবাকে নিয়ে এসে মাটির ঘরে বসিয়ে একটা বেড়া দিয়ে নিয়েছিল। পাতলা ছিপছিপে অল্প বয়সী একটা মেয়েকে লোকবালা যে গ্রাহ্য করে না সেটা বুঝেই বাবাকে এনে বসিয়েছিল সে। ঠিকই কাজ হয়েছিল তাতে। সেদিন লোকবালা বেরোয়নি ঘর থেকে, কিন্তু বেড়া সে কয়েকদিনের মধ্যেই ভেঙে ফেলে আবার পথ করে নিয়েছিল। তাই এবার কনকলতা ভেবেছে দেয়াল দিয়ে নেবে। আজ সেই লোকজন নিয়েই এসেছে। 3 দিন গুড ফ্রাইডের ছুটি পেয়েছে। এই 3 দিন এসে এসে এই কাজটা সেরে নেবে। মাটি খুঁড়ে ইট পাততে দেখে লোকবালা বলল, কি করাচ্ছ ওদের দিয়ে? কনকলতা বলল, একটা দেয়াল তুলে নেব ভাবছি। কেন? বাগান টাগান করা যায় তাহলে, নয়তো গরু ঢোকে। বেড়া তো দিয়েছিলে, থাকে না, ভেঙে যায়। ভাবো বুঝি যে আমি ভেঙে ফেলি না? কনকলতা বোঝে এগুলো ঝগড়া বাঁধাবার ফন্দি। এখানে যখন জমি কিনেছিল তখন কতই না বন্ধু ভেবেছিল ওদের। ভেবেছিল গ্রামের লোক কত সরল হবে, সহৃদয় হবে। তাই জমি কিনেই সে ঘরে ঘরে গিয়ে আলাপ করেছে। বয়স অনুপাতে দাদা, মামা, কাকা, ভাই বলে ডেকে আত্মীয়তা পাতিয়েছে। কিছু লাভ হয়নি। সকলেই মোটামুটি বেশ সচ্ছল, খাওয়া পড়ার অভাব নেই। এক একজনের তো প্রচুর জমি, প্রচুর ধান। ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে। জোয়ান ছেলেগুলো সরু প্যান্ট আর সিনথেটিক কাপড়ের শার্ট পরে কলার উঁচিয়ে যথেষ্ট মাস্তানি করছে। রাজনীতির হাওয়াও বেশ লেগেছে গায়ে। অনেক বুলি ঝাড়তে শিখেছে। জায়গাটার নাম পাটুলি। গড়েহাটা মোড় থেকে বাসে মাত্রই 15-20 মিনিটের রাস্তা। এখন অবশ্য সে জায়গা আর চেনা যায় না। শহর বেড়ে বেড়ে তারও পরে আরও কত দূর চলে এসেছে। কিন্তু তখন একেবারেই নিবিড় নিশ্ছিদ্র গ্রাম। লোকবালার কথা শুনে কনকলতা হেসে বলল, না না, তা ভাববো কেন? তবে কেন দেয়াল দিচ্ছ? কনকলতা একটু বিরক্ত হয়ে বলল, আমার জমি আমি দেয়াল দিয়ে ঘিরব, তাতে কি আর কারো পরামর্শ দরকার আছে আমার? ভুরু টান করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে লোকবালা বলল, আমাদের গ্রামে কেউ কারো বাড়িতে দেয়াল দেয় না। না দিলে আমার কি করবার আছে? আমি দেয়াল দেব। কথাবার্তা সেখানেই ক্ষান্ত দিয়ে কনকলতা মাটির ঘরের ভিতরে ঢুকে গেল। জমি কিনেছে পর থেকেই এলেই এই এক অশান্তি। সমস্ত সম্বল খুইয়ে জমিটা কিনেছে সে। এর পিছনে যে তার কত পরিশ্রম, কত মনোযোগ, কত ত্যাগ আছে বাবাও জানে না সে কথা। বাড়িটা না তোলা পর্যন্ত সেই ঘর্মক্ষরণের বিরতিও হবে না। এখন যদি এরা এরকম শত্রুতা করে তবে তো বড় মুশকিল। বিকেল পর্যন্ত কাজ হলো সেদিন। নিজে বসে থেকে সব করিয়ে মিস্ত্রিদের বিদেয় দিয়ে তারপরে 15 মিনিট কাঁচা পথ ধরে হেঁটে বড় রাস্তায় এসে নিজের বাস ধরল। লোকবালা আর কোনো গোলমাল করল না। মাটি খুঁড়ে ইট পেতে মাত্র 1 হাত উঁচু দেয়াল উঠল। রাজ বলল, আজ মাটি খুঁড়ে ইট বসাতে দেরি হলো, কাল ধা ধা করে উঠে যাবে কোমর তক। কনকলতা বলল, পরশুর মধ্যে কিন্তু শেষ করতেই হবে। মিস্ত্রি বলল, ও নিয়ে আপনি ভাববেন না দিদি, আমি সব শেষ করে দেব। সেই মতো পরের দিনও এসে বসল কনকলতা। মিস্ত্রিরা এসে কাজে হাত দিল। সত্যিই অতি দ্রুত উঠে যেতে লাগলো দেয়াল। সে পেয়ারাতলার ছায়ায় বসে উপন্যাস পড়তে পড়তে তন্ময় হয়ে গেল। হঠাৎ খেয়াল করল দেয়ালের ওপিঠে লোকবালার জমিতে মধ্যবয়সী ও ছোকরা বয়সী জনা 6 লোক এসে দাঁড়িয়েছে। এদের সকলকেই চেনে কনকলতা, এরা তার প্রতিবেশী। লোকবালা কেঁদে ভাসিয়ে দিচ্ছে তাদের কাছে। তারা বলছে, কাঁদছ কেন? উড়ে এসে জুড়ে বসলেই হলো? যা খুশি তাই করতে চাইলেই হলো?
এই মিস্ত্রি, কাজ বন্ধ করো, দেয়াল ভাঙো। চমকে উঠে দাঁড়িয়ে কনকলতা বলল, সে কি, কাজ বন্ধ করবে কেন, দেয়াল ভাঙবে কেন? দেখুন, 40-42 বছর বয়স্ক সুরেশ মণ্ডল এগিয়ে এলো। যদি ভেবে থাকেন 2 পয়সা থাকলেই জুলুম করা যায়, তাহলে খুব ভুল করেছেন। এই সুরেশ এপাড়ার প্রধান ব্যক্তিত্ব। তিনি পার্টি করেন, দৌড়ে দৌড়ে ঘুরে ছেলে খেপান, 25 বিঘা জমির মালিক। কনকলতা বলল, জুলুম তো আপনারা করছেন, এ কি অন্যায় কথা? আমার জমিতে আমি বাউন্ডারি দেব, তা নিয়ে আপনারা হুকুম করবার কে? আমরা লক্ষ্য করছি আপনি এসে থেকেই লোকবালার উপর অত্যাচার শুরু করছেন। এই জমি দিয়ে তাকে হাঁটতে দেবেন না, ডোবায় যেতে দেবেন না, গাছ থেকে একটা ফল নিলে যাচ্ছে তাই গালাগালি করবেন, এসব কি? সুরেশ তেড়চাঁদ করে তাকালো। যতটা সহ্য করা যায়, যতটা ভালোভাবে থাকা যায়, যতটা ভদ্রতা করা যায়, জমি কেনার পর থেকে এই 10 মাস সব করেছে কনকলতা। আজ সে রেগে গেল, টকটকে হয়ে গিয়ে বলল, সমস্ত মিথ্যে কথা। আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আর তাছাড়া আমি যদি আমার জমিতে কারোকে আসতে দিতে না চাই, তাতেই বা কার কী বলবার আছে? সুরেশ মণ্ডলের জ্ঞাতি ভাইপো সরু প্যান্ট পরা ছোকরা বীরেন মণ্ডল বলল, আমাদের আপনি মিথ্যেবাদী বলছেন? কনক বলল, আমি কারোকে মিথ্যেবাদী বলিনি। বলেছি আমার নামে যা বলা হয়েছে তার একটি কথাও সত্য নয়। তার মানেই আমরা মিথ্যে কথা বলেছি, এই তো? যদি তাই হয় তবে তাই, তোমরা কাজ করো। মিস্ত্রিদের হুকুম দিল সে। বীরেন পা ঠুকল, না করবে না। বাবা, এদিকে আয় তো, দেখ তো আমার হুকুমের পরেও মিস্ত্রিগুলো কাজে হাত লাগায় কিনা। ভদ্রলোক, এদের আবার ভদ্রলোক বলে? পয়সার গরমে ধরাকে সরা জ্ঞান করে। এখানে দেয়াল ওঠানো যাবে না। কনকলতার মতো শান্ত নির্বিরোধী মেয়ের পক্ষে যতটা গলা চড়ানো সম্ভব ততটাই চড়িয়ে বলল, হ্যাঁ যাবে, আলবাত যাবে, যেতেই হবে। ভেবেছ কি তোমরা? ভদ্রলোক তো নিশ্চয়ই। ভদ্রলোক বলেই এই 10 মাস তোমাদের সমস্ত বেয়াদপি মুখ বুজে সহ্য করেছি। ও, ভদ্রলোক বুঝি আপনি একলাই, আমরা নই? তার মানে আমাদের আপনি ছোটলোক বলছেন? শোনো, সাজসজ্জাই ভদ্রলোকের প্রমাণ নয়। ভদ্রলোক বলে দাবি করতে হলে যে যে রাস্তা দিয়ে হেঁটে এসে ভদ্রলোকের আসনে বসা যায় তা তোমরা আসনি। ঝুলি কপচাতে শিখেছ দাদাদের কাছে। হ্যাঁ বলছি, তোমরা ভদ্রলোক নও। ভদ্রলোক হলে এরকম গায়ে পড়ে একজন মেয়ের সঙ্গে এভাবে ঝগড়া করতে না। কনকলতা এগিয়ে এসে মিস্ত্রিদের পিছনে দাঁড়ালো। ইট পাতো বাচ্চুলাল, সিমেন্ট তোলো করাইতে। যদি ভয় পাও, যদি মনে করো এরা যা বলছে সেটাই ঠিক, তাহলে সরে বসো। আমি নিজে দেয়াল তুলছি, দেখি কার সাধ্য আমাকে বাধা দেয়। এতদিনের শান্ত মানুষটার এই ক্ষিপ্ত মূর্তি দেখে একটু থমকালো দলটা। ক্ষিতীশ মণ্ডল নামে অন্য আরেকজন বলল, দেখুন, এসব কোনো ঝগড়াঝাঁটি বা রেষারেষির কথা নয়। আপনি যদি এখানে বাস করতে চান, এসব করে এখানে টিকতে পারবেন না। যা বলছি তা শুনুন। ওসব দেয়াল টেয়ালের দুর্বুদ্ধি ছাড়ুন। দুর্বুদ্ধি? দুর্বুদ্ধি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? এই দেয়াল দেয়াটা আমার দুর্বুদ্ধির লক্ষণ? তাহলে আপনারাও শুনে রাখুন, দেয়াল আমি দেবই। তার জন্য যত দূর যেতে হয় যাব। আপনারা কেউ আমাকে ঠেকাতে পারবেন না। এবার ঘাড়ে ভাঁজ করে রাখা রুমাল উড়িয়ে হাওয়া খেতে খেতে সোনার হাড় পরা আর একটা ছেলে, একেও চেনে কনকলতা। এর নাম রসা, বয়স বড়জোর 18। শুনেছে গুন্ডামি এর পেশা। মানুষ খুন করতেও সে পিছোপা নয়। সে এগিয়ে এসে বলল, আর কেউ না পারুক, আমি ঠেকাবো। এই শালা শুয়োরের বাচ্চা। এই সম্বোধন বাচ্চুলাল মিস্ত্রিকে। আবার হাত লাগিয়েছিস? প্রাণে ভয় নেই? জানিস আমি কে? কোথায় এসে মাস্তানি মারছিস জানিস সে কথা? তীব্র কণ্ঠে কনকলতা বলল, না, ও জানে না, আমি জানি। আমি জানি তুমি একটা নরককুণ্ড। তুমি লোক খুন করতে পারো। ভদ্র মেয়েদের অপমান করতে তোমার আটকায় না। বয়স্ক লোককে শুয়োরের বাচ্চা বলতে তুমি লজ্জিত বোধ করো না। কিন্তু এটা কি জানো, লোকে তোমাকে ঘেন্না করে।
মানুষ হয়ে জন্মেও একটা জন্তুর অধম হওয়া কত লজ্জার। কি কি বললে? খবরদার, তুমি বলবে না। 1000 বার বলবো। কি করবে? কি করবে তুমি? আমাকে মারবে? খুন করবে? না, আমরা মারবার কথা ভাবি না। আমরা কারোকে খুন করতে শিখিনি। কিন্তু ওই যে বললাম, ঘৃণা, ওই ঘৃণা করতে জানি তোমাদের মতো মানুষকে, থুতু ছেটাতে জানি। সরো বাচ্চুলাল, এই ঝামেলার মধ্যে থেকে তোমার দরকার নেই। আমি নিজে দেয়াল গাঁথব। হঠাৎ বাচ্চুলাল তার যোগানদারের দিকে তাকিয়ে বলল, আরে হাঁ করে কি শুনছিস? কাজ কর, বালিয়ান, সিমেন্ট মাখ। সরুন দিদি, এই আমি দেয়াল গাঁথছি, দেখি আমাকে কে হঠায়। ক্ষিপ্র হাতে সে কর্নিক চালাতে লাগল। বাপ রে বাপ, এটার নাম আবার মেয়ে মানুষ? চল চল চল, পরে দেখা যাবে। শেয়ালের মতো আস্তে আস্তে হটে গেল সব। লোকবালা চোখ ঘূর্ণিত করে আঙুল মটকাতে মটকাতে বিড়বিড় করে অশ্লীল কথার ঝড় তুলে ঢুকল গিয়ে নিজের ঘরে। তারপর নির্বিঘ্নে দেয়াল তুলতে লাগলো বাচ্চুলাল। কনকলতার কান্না পেল। পরের দিন ভোর হতেই চলে এলো আবার। আজ ইচ্ছে ছিল বাবাকে নিয়ে আসে, কিন্তু সর্দি কাশিতে বাবা অত্যন্ত কাতর হয়ে পড়েছেন। কিছু বলতেই পারল না। বরং যখন তিনি জিজ্ঞাসা করলেন, সব ঠিক মতো হয়েছে তো? ওরা আর ঝামেলা টামেলা করেনি তো? নির্লিপ্ত মুখে জবাব দিল, না বাবা, তুমি কিচ্ছু ভেবো না। আজ কনকলতার নিজের শরীরটাও বেশি ভালো নেই। কোনো সাহায্যকারী থাকলে আজ নিজে আসতো না। যেরকম লোকজন লেগেছে পিছনে, তাতে শুধুমাত্র মিস্ত্রিদের উপর ছেড়ে দিলে আজ কত দূর এগোবে কে জানে। আজও ছুটি আছে। আজ সারাদিন বসে 5 ফুট উঁচু করে দেয়ালটি তুলে তবে শান্তি। মাথায় খুব বেশি করে কাজ বসাতে বলবে। যা অসভ্য! সারাক্ষণ যে ওই দেয়ালকেই বসবার জায়গা করে বসে থাকবে না তার ঠিক কি। বড় রাস্তা থেকে 15 মিনিট হেঁটে জমিতে পৌঁছতে পৌঁছতে একবারে ক্লান্ত হয়ে পড়ল। মনে হলো শুয়ে পড়ে। মাটির ঘরে একটা মাদুর আছে। বাচ্চুলালকে কাজে লাগিয়ে সে মাদুর পেতে শুয়ে থাকবে। দেখল তার আগেই বাচ্চুলাল তার যোগানদার আর কুলিকে নিয়ে চলে এসেছে, পথেই দাঁড়িয়ে আছে। কনকলতা বলল, আমার অপেক্ষা করছো কেন? আবার কি ওরা কিছু বলেছে? বাচ্চুলাল বলল, আসুন দেখবেন। কি কি দেখব? দ্রুত হেঁটে জমিতে পা দিয়েই কনকলতার চক্ষু স্থির। 16 আনি দেয়ালের 12 আনি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2 চোখ তার জলে ভরে গেল। কি কষ্টের উপার্জন, কি কষ্টে জমা টাকা, কি কষ্টে এত খরচ করে এই দেয়াল উঠোবার খরচ জোগানো, তার এই পরিণতি। লোকেরা এত নিষ্ঠুর, এত খারাপ। এরা সারাক্ষণ তাকে বড়লোক বলে টিটকিরি দেয়। তার পোশাক আশাক, চলন বলন, শিক্ষা সংস্কৃতিই তাকে এই টিটকারির পাত্র করেছে। সে লোকবালার মতো বা এ পাড়ার অন্যান্য মহিলাদের মতো এত অবস্থাপন্ন হয়েও উদম গায়ে হেঁটো কাপড় পরে দিন কাটায় না। তার পরিচ্ছদ পরিচ্ছন্ন, তার গলার স্বর নিচু, তার মন ঝগড়ার করার জন্য উন্মুখ থাকে না, এটাই তার অপরাধ। এটাই তাকে ভদ্রলোক বানিয়ে এদের কাছে অপাংক্তেয় করেছে। সেই কারণেই এরা তাকে বড়লোক ভাবে, নিজেদের গরিব ভাবে। সেই কারণেই এরা তাকে সহ্য করতে পারে না। সেই কারণেই 50, 60, 100 বিঘার মালিক হয়েও তাকে ঈর্ষা করে। আঁচলে চোখ মুছে নিয়ে বলল, আজ তুমি যাও বাচ্চুলাল, দেখি কাল কি করতে পারি। বাচ্চুলাল বলল, আপনি পুলিশে খবর দিন দিদি। পুলিশ ছাড়া এদের ঢিট করা যাবে না, এরা বহুত বদমাস। কনকলতা সজল চোখে বাচ্চুলালের এই সহানুভূতিপূর্ণ ব্যবহারে কৃতজ্ঞ হয়ে বলল, আমি একা একা কি করব বলো? আমার বাবা অসুস্থ, এমন কেউ আর নেই যার কোনো সাহায্য নিতে পারি। আর পুলিশ নিয়ে দেয়াল গাঁথলেই কি আমি এখানে এইসব লোকের সঙ্গে বাস করতে পারবো? পুলিশ আমাকে কতদিন পাহারা দেবে? যদি লড়াই করতে হয় আমায় একা একাই করতে হবে। ঠিক আছে দিদি, আমি আবার আপনার দেয়াল গাঁথিয়ে দেব, চলুন।
আবার তো ভেঙে দেবে। বাচ্চুলাল চুপ করে থেকে বলল, একটা লোক পাহারা রাখলে হয় না? সেটা মন্দ বলনি, কিন্তু কে আসবে? আমি এই কুলিটাকে রেখে দিতে পারি, কিন্তু টাকা তো লিবে। তা তো নেবেই। তাহলে সুখানকে আজ রেখে যাব। সুখান বাচ্চুলালের ইট বওয়া কুলি। বাচ্চুলালরা 3 জন কাজে আসে, বাচ্চুলাল, হেডমিস্ত্রি, ইদ্রিস যোগানদার আর সুখান কুলি। একটু ভেবে কনকলতা বলল, খুব কি বেশি টাকা নেবে? মাথা ঝেঁকে বাচ্চুলাল বলল, না না না, খুব কম। ও যেখানে থাকে আমি সেখানে এনে দারোয়ান রাখিয়ে দেব। ও নিয়ে আপনি একটু চিন্তা করবেন না। তাই হলো। সুখন থেকে গেল পাহারায়। ভাঙা দেয়ালের ইট কুড়িয়ে গুছিয়ে রাখল। কথা রইল আবার 1 সপ্তাহ বাদে আবার নতুন করে সিমেন্ট বালি এনে দেয়াল গাঁথা হবে। গাঁথা হলো। বাচ্চুলাল আরও একজন রাজ নিয়ে এলো, আরও একজন যোগানদার নিয়ে এলো। 4 জনে মিলে তুলে ফেলল বিকেলের মধ্যে। হাঁপ ছেড়ে নিশ্চিন্ত মনে চলে গেল কনকলতা। আবার মনে আশা হলো, আবার স্বপ্ন দেখল মাদারীপুরের বাড়ির। রাত্রিবেলা বাবার সঙ্গে কত রাত অবধি প্ল্যান করল। সুখনের মাইনে সত্যিই খুব কম, সে রয়ে গেল। আগের মতোই প্রত্যেক রোববার আসে, বসে দেখে, চলে যায় আর ভাবে পুজো বোনাসটা পেলেই কিছু ইট কিনে রাখবে। ধীরে ধীরে সিমেন্ট বালিও এনে ফেলবে। এখন বাগানটা হোক। 4 কাঠার ডোবাটাও বেশ সাইজ করে কেটে নিল, মাছও ছাড়ল। তেলাপিয়া। সবাই বলে তেলাপিয়া নাকি অজস্র হয়, যত্ন লাগে না। তবে তেলাপিয়া থাকলে অন্য মাছ থাকতে পারে না। কী মাছ বা আছে? সামনেই বর্ষাকাল, তখন না হয় সব তুলে অন্য মাছ ছাড়া যাবে। কিছুদিনের মধ্যেই আবার এক হুলস্থুল কাণ্ড। লোকবালা দাবি করছে সীমানার আম গাছটা তার, সেটা বেআইনিভাবে নিজের ভিতরে নিয়ে তার জমি জোচ্চুরি করে দখল নিয়েছে কনকলতা। হয় পাঁচিলটা ভেঙে আম গাছটা তার দিকে দিতে হবে, নয় সে মামলা করবে। কনকলতার চোখ ছানা বড়া। মামলা? এই সব গ্রামের লোকের সঙ্গে মামলা? আবার তাই নিয়ে শুরু হলো ঝগড়া, অশান্তি। রোজ সুখন একটা না একটা নালিশ নিয়ে এসে হাজির হয়। কোনো দিন দেয়াল টপকে এসে তার গাছ উপড়ে দিচ্ছে, কোনো দিন জবরদস্তি করে মাছ তুলে নিচ্ছে, তারপর একদিন বেধড়ক মারল তাকে। লোকজন নিয়ে এসে লোকবালা আম গাছটা কাটছিল, সুখন বাধা দিয়েছে, পাড়ার সবাই মিলে মেরেছে তাকে। এবার বাবাকে নিয়ে সে থানায় গেল, পুলিশ নিয়ে জমিতে গেল। লোকবালা পুলিশের পায়ে লুটিয়ে পড়ে কেঁদে বলল, আমি গরিব, আমি খেতে পাই না, এই গাছটা আমাকে দিলে আমার পেট বাঁচে। কনকের কাছেও কাঁদল, দিদি তোমার অনেক আছে, এই গাছটা তুমি আমাকে দাও। তার বাবার পা জড়িয়ে ধরেও কাঁদল। পুলিশ বলল, যাকগে দিয়ে দিন গাছটা, সত্যি তো গরিব, সামান্য একটা গাছ বই তো কিছু নয়, ওটা নিয়ে যখন ওর এত তখন দিয়ে মিটিয়ে নিন। বাবাও বললেন, হ্যাঁ রে, বড্ড গরিব, সামান্য একটা গাছ নিয়ে আমাদের লড়াই সাজে না, আর তার জন্য তোকে যদি দেয়ালটা সামান্য একটু ভেঙে এদিকে সরিয়ে কিছুটা জমি ওকে ছেড়েই দিতে হয়, তাই দে, সুখের চেয়ে সোয়াস্তি ভালো। কনকলতা কিছু বলল না। প্রথমটায় লোকবালার অভিনয় ক্ষমতা দেখে অবাক হলো, পরে লজ্জা পেল। পরে মনে হলো অভিনয়ই বা ভাবছে কেন? সত্যিই তো ভীষণ গরিব, স্বামী নেই বেচারার, ছেলেও নেই, কে রোজগার করে খাওয়াবে? 3টে মেয়ে কবে বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরবাড়ি, মায়ের দিকে ফিরেও তাকায় না। বাজারে গিয়ে শাকসবজি বিক্রি করে কী বা পায়, তাতে কি চলে? আম গাছটাতে আম হয়েছে অজস্র, বোধহয় ভাবছে গাছটা পেলে আম বিক্রি করেও হয়তো সামান্য বেশি রোজগার হবে। যে মাটির ঘরটায় লোকবালা থাকে তার যা হাল, মানুষ বসবাসের অযোগ্য। চাল ফুটো,
বেড়া ফুটো, দেয়াল ভাঙা, আছেটা কি? কনকলতা তাকে যবে থেকে দেখছে, ওই তো দুটো মোটা খাপি হাঁটুর কাছে তোলা সাদা থান, গায়ে জামার বালাই নেই, পায়ে জুতোর বালাই নেই, তার সঙ্গে সামান্য একটা আম গাছ নিয়ে যুদ্ধ কি মানায় কনকলতাকে? পরের সপ্তাহে এই সব চিন্তা করে আম গাছটা তাকে দিয়ে দেবে ভেবেই এলো। এও ভাবল তাকে ডোবাটাও দিয়ে দেবে। তার কি হবে ওটা নিয়ে? বরং লোকবালা নিজের ডোবাটার সঙ্গে যোগ হয়ে একটা বড় পুকুর হলে ওর লাভ হবে। কিন্তু জমিতে ঢুকে হঠাৎ যেন জমিটা অনেক বড় মনে হলো, অনেক ফাঁকা। তারপরেই বুঝল আম গাছটা নেই। ওরকম অজস্র ফলনদার বিশাল মোটা আম গাছটা একেবারে গোড়াশুদ্ধ মুড়িয়ে কাটা। ছ্যাঁত করে উঠল বুকটা, স্থাণুর মতো দাঁড়িয়ে গেল। মার খেয়ে পালিয়ে গেছে সুখন। যার কাছ থেকে জমি কিনেছে লোকবালার সেই দেওর পরাণ মণ্ডলের ছোট ছেলে সঙ্গে সঙ্গে এসে বলল, জানো তোমার গাছটা না জেঠি বিক্রি করে দিয়েছে কাল। কত আম! সদরে সেই কাঁচা আমগুলোও বিক্রি করলো। আবার আমাদের একটাও দিল না, অনেক টাকায় গাছটাও বিক্রি করলো। পরাণ মণ্ডল লোকবালার পক্ষে নয়, তাই তার ছেলেও নয়। হতভম্ব কনকলতা কি বলবে কি করবে ভেবে পেল না। তার ভদ্রমন আর ঝগড়ায় প্রবৃত্ত হতেও সাহস পাচ্ছিল না। এর মধ্যেই ঘরের ভিতরে লোকবালার আর্তচিৎকারে চারপাশের বাড়ি থেকে তাদের সব জ্ঞাতিগোষ্ঠী যে যেখানে আছে ছুটে এলো। কী হলো, কী হলো? এই রব সকলের মুখে। পায়ে পায়ে কনকলতাও গিয়ে দাঁড়ালো। দেখা গেল প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় বুক চাপড়াতে চাপড়াতে দাওয়ায় বেরিয়ে এসেছে লোকবালা। হাতে নোটের তাড়া, দূরে ছুঁড়ে ফেলে দিল। সবই 100 টাকার নোট। ইঁদুরে একেবারে কুচি কুচি করে সব কেটেছে। শোনা গেল মুসলমান পাড়ায় নন্টু হালদারের জমির পাশে তার একটা মস্ত পেয়ারা বাগান আছে। শত শত টাকার পেয়ারা বিক্রি করত সিজনের সময়। সেই এক বাগান থেকেই তার যা নগদ আয়, যাতে একটা কেন 10টা লোকবালাও খাট পালঙ্কে শুয়ে আরামে দিন কাটাতে পারে। কিছুদিন আগে ওই বাগানের জমি থেকে কিছুটা জমি বিক্রি করে 7,000 টাকা পেয়েছিল। সেই টাকা সে বছরের চাল রাখে যে মটকায়, সেই মটকায় চালের মধ্যে বান্ডিল বেঁধে লুকিয়ে রেখেছিল। কখন মুখ খোলা পেয়ে ইঁদুর ঢুকেছে কে জানে, একেবারে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আম গাছের আম এবং গাছ বিক্রি করে যা পেয়েছিল সেটা রেখেছিল চালের বাতায় গুঁজে। 3 দিন আগে ধুমধারাক্কা বৃষ্টি হয়ে সে টাকাও ভিজে ন্যাতা। মরা কান্না কাঁদতে কাঁদতে দুঃখের চোটে বলে ফেলল, আর মাত্র 1 বান্ডিল টাকা ছাড়া আর তার কিছুই রইল না। অবশ্য সেই বান্ডিলে কত টাকা তার সংখ্যাটা জানা গেল না, কেননা অসাবধানে বলে ফেলেই জিভ কেটে এই বলে কাঁদতে লাগলো, ওরে আমার বাবা রে, আর তো আমার কিছুই নাই রে, এখন আমি কি করি রে? গরিব লোকবালার কান্না শুনতে শুনতে বড়লোক কনকলতার মনে পড়ল, আজ বাবার একটা ওষুধ কিনতে হবে, যার দাম 10 টাকা। মাসের শেষ, কনকলতার এখন 10 টাকা খরচ করার সামর্থ্য কোথায়? মাইনে পেতে আরও 3 দিন বাকি। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প লোকবালা ও কনকলতা। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।